নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে দুর্গাষ্টমী ব্রত, গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত। আজ শ্রী শ্রী 108 স্বামী সম্পদানন্দ গুরু মহারাজের শুভ আবির্ভাব উৎসব। এটা ত্রিকুট পাহাড়, দেওঘর এবং জুজার সাহা হাওড়াতে। আর স্বদেশ প্রেমী বিপ্লবী বিনয় কৃষ্ণ বসুর জন্মদিন। 1908 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল। মেরিনাথর সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে ভাদ্র 1431, ইংরেজির 11ই সেপ্টেম্বর 2024, বুধবার, অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:44। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্ম বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। সন্ধে 5:37 ঘটে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা জানেন পাল্টে গেছে। আপনারা শরণাগত সৌমিত্র পরিবারে চিঠি পাঠাতে পারেন, উপরে SG লিখে দিলে ওটা আমি আলাদা করে দেখে নেব। অথবা একটা নাম্বার দিচ্ছি কদিন ধরে আপনাদের, সেই নাম্বারটা দিই 9123615431 নাম্বারে চিঠি পাঠাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং অতি অবশ্যই চিঠির গোড়ায় SG এটা লিখে দেবেন। আর একটা ছোট অনুরোধ করবার আছে, সেটা হচ্ছে যে এখানে চিঠি পাঠান কিন্তু ফোন করবেন না। মানে যাকে রাজি করানো গেছে আর কি, যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ব্যবহার করব, তিনি ফোন পেলে একটু অস্বস্তিতে পড়েন। কাজে শুধু চিঠি পাঠান এই নাম্বারে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন জয়দ্রথের কথা বলছিলাম। জয়দ্রথ তো দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, অর্জুন আর ভীম পেছন পেছন গেছেন, গিয়ে ধরে ফেলেছেন। ধরে ফেলে তো একেবারে ভীম তাকে এই মারেন তো সেই মারেন, এইরকম একটা অবস্থা। আর জয়দ্রথ এর পায়ে পড়ছেন, ওর পায়ে পড়ছেন, এর পায়ে পড়ছেন, ওর পায়ে পড়ছেন, অর্জুনকে বলছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, ভীমকে বলছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, এরকম একটা অবস্থা। এখান থেকে আমরা শুরু করবো আবার জয়দ্রথের কথা বলা। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বৌদ্ধ ভারত। যতটা পর্যন্ত বলেছিলাম জৈন ধর্মের যারা মানুষ তাদের সম্পর্কে স্বামীজির কথাবার্তা, অসাধারণ মূল্যবান প্রবন্ধ, আপনারা বুঝতে পারছেন। সেই কথাগুলো শুনবো। তারপর কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে। অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত শুরু হলো। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি জয়দ্রথের কথায় পুরাণ চিরন্তন। দ্রথ তো যা বলছিলাম আপনাদের, এই 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে আগের দিন একেবারে এসে মানে আছাড়ি পিছাড়ি করে এর পায়ে পড়ছে, ওর পায়ে পড়ছে, এর পায়ে ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছি, আর জীবনে কখনো করবো না, আমাকে মেরে ফেলো না, আমাকে প্রাণে মেরে ফেলো না, এই সমস্ত। আর ভীম বলছে তুই দ্রৌপদীর গায়ে হাত দিয়েছিস, তোকে কোনোভাবে বাঁচিয়ে রাখবো না, মৃত্যুই তোর পাপের একমাত্র শাস্তি বলে ভীম গদা তুলে জয়দ্রথকে মারতে যাচ্ছেন। অর্জুন বলে আরে ভীম ভীম কি করছো, কি করছো দাদা, বলে দিয়েছে প্রাণে না মারতে, বোন দুঃশলা বিধবা হবে যে। জয়দ্রথ তো দুঃশলার বর, স্বামী। দুঃশলা হচ্ছে কৌরবদের একমাত্র বোন। ফলে এবং সেই দিক থেকে দেখতে গেলে পাণ্ডবেরাও তো 5 ছেলে, একটি মাত্র বোন পরিবারে, কৌরব পাণ্ডব মিলিয়ে। তো যুধিষ্ঠির বলে দিয়েছেন যে ওকে মেরো না, কিন্তু প্রাণে মেরো না, দুঃশলা আমাদের বোন, সে বিধবা হবে। যুধিষ্ঠির ভালো মানুষ, তিনি তো ধর্মপথে চলেন, ধর্মরাজ। তো ভীম মারতে যাচ্ছেন, অর্জুন বারণ কথা। ভীম কোনো মতে নিজেকে সামলালেন, আর হিড় করে টানতে টানতে দ্রৌপদীর কাছে নিয়ে এলেন জয়দ্রথকে। তো আদমরা জয়দ্রথকে দেখে
দ্রৌপদীর তো হাসি পেল, সত্যি কথা বলতে কি খানিকক্ষণ আগে খুব হম্বিতম্বি করছিল, আরে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে রানী করে রাখবো, আরে তুমি এই সব জঙ্গলের মধ্যে বনবাসী হয়ে কি করছো এইসব নানারকম বলেছিল। আর এখন কি রকম একটা অবস্থা, মার খাওয়া বেড়ালের মতো অবস্থা। তো এইসব দেখে তো রাগ খানিকটা কমেই যায়। এবং যুধিষ্ঠির তো বলেছেন যে দুঃশলার কথা। তো দ্রৌপদী বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, দুঃশলার তো কোনো দোষ নেই, ওর কথা ভেবেই ওই বদমাইশটাকে এবারের মতো ছেড়ে দাও। শোনো, আর যেন কখনো এরকম মতিভ্রম না হয়, মনে থাকবে। তো কিউমিউ কিউমিউ করছে জয়দ্রথ। তো ভীম আবার রাগ হয়েছে। অর্জুন বলছে না, ভীম ভীম ভীম। তো ভীম বলল না না, কিছু একটা করতে হবে, আমার রাগ কমছে না, কিছু একটা করতে হবে বলে তরোয়াল দিয়ে জয়দ্রথের মাথার চুল এলোমেলো এলোমেলো করে খামচা খামচা করে কামিয়ে দিলেন তিনি। কোথাও চুল ছোট, কোথাও বড়, কোথাও ন্যাড়া, মানে একটা বিচিকিচ্ছিরি দেখতে করে দিলেন আর কি। সে একটা হাস্যকর অবস্থা করে হুঙ্কার দিয়ে বললেন যা, দ্রৌপদীর কাছে ক্ষমা চা, ক্ষমা চা, তবেই ছাড়া পাবি। তো আমি আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, এবারের মতো মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও। এই তো এরম করে মানে যতদূর সম্ভব লজ্জা দেওয়া আর কি। তো সেই লজ্জা দিয়ে বাঁচার জন্য জয়দ্রথ ক্ষমা চেয়ে কান্নাকাটি করছেন, করে টোরে ক্ষমা টমা পেয়ে তো শেষ পর্যন্ত বাড়ি ফিরে এলেন ওই রকম একটা অবস্থায়, মাথার চুল এদিকটা কামানো, ওদিকটা ন্যাড়া, ওদিকটা বড়। আজকাল হলে হয়তো স্টাইল বলে গণ্য হতো, তখনকার দিনে তো আর সেটা ছিল না। তো যাই হোক, ফিরে এলেন, এসে আর সব ভুলে গেলেন, শুধু অপমানটা মনে থেকে গেল। ক্ষমা চাওয়া টাওয়া সব একবারে প্রবল অপমানের আগুন হয়ে মনের মধ্যে জ্বলতে লাগলো। তারপর ফিরে আসছি গানের পর। এর পরের খানিকটা অংশ বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। বদলা নিতে হবে, এই অপমানের বদলা নিতে হবে, জয়দ্রথ ভাবছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন জয়দ্রথের কথা। দ্রৌপদীর কাছে ক্ষমা চাইতে হয়েছে, হেনস্থা চূড়ান্ত হয়েছে, চুল উল্টোপাল্টা করে কেটে দিয়েছে। জয়দ্রথের ভেতরে তো রাগের আগুন জ্বলছে, কিন্তু নিজের ক্ষমতায় তো কিছু করতে পারবো না। এই অর্জুন আর ভীম, এদের সঙ্গে তো যুদ্ধে পারবো না, তাহলে কি করে প্রতিশোধ নেওয়া যায়? দুঃশলাকে বললেন শোনো, রাজ্যের ভার তুমি নাও, আমি বনে যাচ্ছি তপস্যা করতে। তপস্যা শুরু করলেন, খালি শিবকে ডাকেন, শিবকে ডাকেন, শিবকে ডাকেন, এক মনে তপস্যা করে চলেছেন। তো তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিলেন, দিয়ে বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, জয়দ্রথ বলো কি বর চাও? তো জয়দ্রথ বললেন যে ওই পাণ্ডবদের 5 ভাইকে যেন আমি যুদ্ধে হারাতে পারি, আমাকে সেই বর দেওয়া হোক। তো শিব বললেন না 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 জয়দ্রথ, এই বর আমি তোমাকে দিতে পারবো না, তারা দেবতাদের বলে বলিয়ান, তুমি অন্য কোনো বর চাও। না, এছাড়া আমার আর কিচ্ছু চাইবার নেই, আপনাকে এই বরই দিতে হবে। তো শিব তো দেখলেন যে তপস্যা, মানে আপনাদের আগেই বলেছি যে সমস্তটা উত্তপ্ত হয়ে উঠছে তপস্যার ফলে। তপস্যায় সন্তুষ্ট হলে দেবতারা আগে পিছে না ভেবেই মাঝে মাঝে বর দিয়ে বসেন। আর শিবের তো এ ব্যাপারে কুখ্যাতি আছেই, প্রচুর পরিমাণে বর দিয়েছেন তিনি, যার ফলে ভয়ঙ্কর সমস্ত গন্ডগোল বেঁধে গেছে চারপাশে, এ সমস্ত করেছেন। তা তিনিও বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যুদ্ধে তুমি পাণ্ডুপুত্রদের একদিনের জন্য হলেও হারাতে পারবে, কিন্তু বাবা অর্জুনকে হারাতে পারবে না, এই কথাটা আমি তোমাকে পরিষ্কার করে বলছি। অর্জুনকে হারাবার বর আমি তোমাকে দিতে পারবো না বলে শিব অন্তর্হিত হলেন। যাক ঠিক আছে, অর্জুন ছাড়া বাকিগুলো তো আছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তাদের হারালেই হবে। প্রতিশোধ স্পৃহা, বিশেষ করে ভীমের হাতে অপমানিত হয়েছি, ভীমের
ব্যাপারে তো বদলা নিতেই হবে। এইসব করতে করতে জয়দ্রথ খুশি মনে ঘরে ফিরে এলেন। আজকের মতো পুরাণ চিরন্তন এই পর্যন্ত। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রাচীন বেদে আবার তিনটি স্তর বিভাগ দেখা যায়। প্রথমে কর্ম, দ্বিতীয়ত উপাসনা এবং তৃতীয়ত জ্ঞান। কর্ম এবং জ্ঞান দ্বারা নিজেকে পরিশুদ্ধ করলেই ভগবান মানুষের অন্তরে প্রতিভাত হবেন। তিনি যে নিরন্তর অন্তরেই অধিষ্ঠিত এই উপলব্ধি তখন তার হবে। অন্তরের বিশুদ্ধতার ফলেই এই উপলব্ধি সম্ভব হয়। শুধু কর্ম এবং উপাসনার দ্বারাই মন পবিত্র হতে পারে, সেই একমাত্র পন্থা। মুক্তি তখন করায়ত্ত হয়। অতএব কর্ম, উপাসনা ও জ্ঞান এই তিনটি সোপান বিশেষ। যে সম্প্রদায়ের কথা বলছি তাদের বিচারে কর্মের অর্থই অপরের উপকার সাধন। এ কথার তাৎপর্য অবশ্যই একটি আছে, কারণ ব্রাহ্মণদের ক্ষেত্রে কর্মের অর্থই ছিল বিস্তৃত উৎসবানুষ্ঠান, গো, মহিষ, ছাগ প্রভৃতি পশু বলি অথবা অন্যবিধ প্রাণীদের যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান। এখন জৈন ধর্মাবলম্বীগণ এইসব কর্মের বিরুদ্ধে কঠিন মত প্রকাশ করত। তারা বলতো যে এসব কর্ম কর্মই নয়, অন্যকে আঘাত দেওয়া কখনো সৎকার্য হতে পারে না। পরন্তু এসব কর্ম একথাই প্রমাণ করে যে ব্রাহ্মণদের বেদ মিথ্যা, সেটি পুরোহিতদের তৈরি একটি পুস্তক মাত্র। কারণ কোন মহৎ গ্রন্থ মানুষকে প্রাণী হত্যা করতে নির্দেশ দেবে এটা অসম্ভব, এটা অবিশ্বাস্য। অতএব প্রাণী হত্যা, পশু বলি প্রভৃতি যেসব নির্দেশ বেদে লিপিবদ্ধ রয়েছে সেগুলি ব্রাহ্মণদেরই রচনা, কারণ সেগুলি তাদেরই স্বার্থের অনুকূল, তাদেরই অর্থাগমের সহায়ক। কাজেই সে সবই পুরোহিতদের কৌশল মাত্র। জৈনদের আরেকটি মত হচ্ছে এই যে ভগবানের কোনো অস্তিত্ব নেই। সাধারণ মানুষের বিশ্বাস উৎপাদনের জন্য আর সেই সূত্রে ধন সম্পদ সংগ্রহ করবার জন্য পুরোহিতদেরই সৃষ্টি এই ভগবান। সবটাই এক বিরাট ধাপ্পা। অস্তিত্ব আছে প্রকৃতির, অস্তিত্ব আছে আত্মার, ব্যাস আর কিছু নেই। ভগবান অবাস্তব, অস্তিত্বহীন। এই জীবনটির সঙ্গে অঙ্গাঙ্গী সম্পর্কে আত্মা জড়িয়ে পড়েছে। দেহ যেন একটি বহির্বাস রূপে তাকে আচ্ছাদিত করে রেখেছে। সুতরাং সৎকর্মের অনুষ্ঠান করে যাও, সেটি পথ। এদের মতবাদ থেকেই জড় বস্তুর হেয়ত্ব প্রতিপাদিত হয়েছিল। এরাই জগতের কৃচ্ছ সাধনার প্রথম শিক্ষক। অপরিশুদ্ধতা থেকেই যদি দেহের জন্ম হয় তবে দেহটি কোনো উৎকৃষ্ট বস্তু নয়। যদি কেউ কিছুকাল এক পায়ে দাঁড়িয়ে থাকে উত্তম, সেটি তার শাস্তির স্বরূপ হয়ে গেল। যদি অকস্মাৎ দেওয়ালে মাথাটি ঠুকে যায় তবে সেটিও একটি আকাঙ্ক্ষিত শাস্তি মাত্র। একদা ফ্রান্সিসকান সম্প্রদায়ের কতিপয় নেতৃস্থানীয় পুরুষ, সেন্ট ফ্রান্সিস তাদের অন্যতম, কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সাক্ষাৎ করতে যাত্রা করেছিলেন। সেন্ট ফ্রান্সিসের সঙ্গে একজন সহযাত্রী পথ চলছিলেন। কথা হচ্ছিল এই নিয়ে যে যার সঙ্গে সাক্ষাৎ করতে তারা যাচ্ছেন তিনি তাদের অভ্যর্থনা করবেন কিনা, তাদের সঙ্গে বাক্যালাপ করবেন কিনা। সহযাত্রীটি বললেন খুব সম্ভব তিনি আমাদের অভ্যর্থনা করবেন না, প্রত্যাখ্যান করবেন। তদুত্তরে সেন্ট ফ্রান্সিস বলেছিলেন, তার প্রত্যাখ্যানই আমাদের পক্ষে যথেষ্ট নয় বন্ধু। যদি দ্বারে আমাদের করাঘাত শুনে তিনি বেরিয়ে আসেন এবং আমাদের দূর করে তাড়িয়ে দেন তবে সেটাও আমাদের পক্ষে যথেষ্ট হবে না। অথবা তিনি যদি আমাদের হাত পা বেঁধে নির্মমভাবে বেত্রাঘাত করেন তাহলে সেটিও পর্যাপ্ত হলো বলে আমি মনে করব না। তবে যদি আমাদের হাত পা সব দৃঢ়ভাবে বেঁধে বেত্রাঘাতে প্রতি লোমকূপ থেকে রক্তমক্ষণ করিয়ে তিনি আমাদের ঘরের বাইরে বরফের মধ্যে ফেলে রাখেন তবে সেটাই আমাদের উদ্দেশ্য লাভের পক্ষে পর্যাপ্ত হতে পারে। এমনি কঠোর কৃচ্ছ সাধনার একটি মনোভাব সে যুগে বিদ্যমান ছিল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। এরপর কথামৃত। ফিরে আসছি গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর এবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমি আছি আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম এর আগের দিন, ঠাকুর বলছেন যে তুমি যদি সন্ন্যাসী হতে চাও তাহলে কামিনী কাঞ্চন সমস্ত কিছু ত্যাগ করতে হবে তোমাকে, এবং তোমাকে আদর্শ হতে হবে। কিন্তু অর্থাৎ তোমাকে যারা অনুসরণ করবে তারা যেন তোমার মধ্যে কোনো খুঁত দেখতে না পায়। তুমি যদি কোনো একজন নেতা হও, কোনো একটা ধর্মগুরু হিসেবে তুমি একজন নেতা হলে, রাজনীতির দিক থেকে তুমি একজন নেতা হলে, সমাজের দিক থেকে তুমি একজন নেতা হলে, তাহলে কিন্তু তোমাকে অনুসরণযোগ্য হয়ে থাকতে হবে। এইটা হচ্ছে নেতার সবচেয়ে বড়, মানে শিক্ষকের সবচেয়ে বড় সমস্যা শব্দটা বলবো না, সবচেয়ে বড় দায়, সবচেয়ে বড় দায়িত্ব। এবং আর একটা খুব জরুরি কথা বলছেন, সেই কথাটাও আমার নিজের মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে তোমার জ্ঞান হয়েছে, ব্যাস, এটা শেষ না। তোমাকে অনবরত অনুশীলন করে যেতে হবে। ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। বাসন একবার মেজে আমি রেখে দিলাম তাতে করে হবে না, বাসনটা নিয়মিত মাজতে হবে, তা না হলেই তো তাতে ধুলো পড়বে। ঠিক তেমনি করে মনটাকেও নিয়মিত মাজতে হবে। মনটাকে নিয়মিত মাজবার উপায় কি ঠাকুর বলে দিয়েছেন। জপ করো, নাম সংকীর্তন করো, সাধু সঙ্গ করো, তার মধ্যে দিয়েই তুমি তোমার মনকে মেজে 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 ঘষে 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 চকচকে পরিষ্কার এরকম করতে পারবে। বলছেন কেশব সেনের মা এসেছিল, তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগলো। দেখলাম শোকে কাতর হয়নি। এখানে এসে একাদশী করলে মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। তো শোককে অতিক্রম করবার উপায়ও কিন্তু তাই। যদি আমি এইটা বুঝতে পারি, আমি যদি এইটা বুঝতে, মানে যুক্তির দিক থেকে বোঝাই শুধু নয়, এই যে আমাদের প্রত্যেকের জীবনেই তো মৃত্যুর ঘটনা আসে, সেই মৃত্যুর ঘটনা বা শোকের ঘটনা বা বিচ্ছেদের ঘটনা বা প্রবঞ্চিত হওয়ার ঘটনা, আঘাত, আঘাত যাকে বলে, সেই আঘাতকে আমি পার হয়ে যাব কি করে? সময় পার করে দেয় খানিকটা। সময়ের সেই ক্ষমতা রয়েছে, সে আস্তে 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 ওই যে কোনো আঘাত, যে কোনো শোক, যে কোনো দুর্বিপাককে ভুলিয়ে দেয়। কিন্তু তার বাইরে মনকে অন্যদিকে নিবিষ্ট রাখো, এবং এই যে হরিনাম করছো, এই যে এই যে এই যে তার কথা ভাবছো, এর মধ্যে দিয়ে তুমি তোমার মনকে তার দিকে নিয়ে যেতে পারো। কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন, তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারিমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। বাবা ওরকম না হলে ছেলে অমন ভক্ত হয় না। এই বিজয়ের অবস্থা দেখো না, বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে, এবং বিজয় আজকাল বিজয় কৃষ্ণ গোস্বামী, যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। এই সাকার নিরাকারের কথা বিজয় বললে যেন বহুরূপীর রং, লাল নীল সবুজও হচ্ছে, আবার কোনো রঙই নেই, কখনো সগুণ কখনো নির্গুণ। ঈশ্বরকে এইরকম করে দেখাই তো ঠিক। তিনি কখনো সগুণ, তিনি কখনো একটা রূপ নিচ্ছেন আমার সামনে, কখনো নির্গুণ, তিনি কোনো রূপ নিচ্ছেন না, এই সমস্তটা মিলেই তিনি। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবার গান, গানের পরে আরো পাঠ। বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বলছিলেন ঠাকুর, বলছেন যে বিজয় বেশ সরল, খুব উদার, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। সরল মানে কি, উদার মানে কি? আমার চারপাশে আমি যা কিছু দেখছি সেইটা খুব সহজভাবে আমার মনের মধ্যে প্রতিফলিত হতে পারছে। আমি জানি না আপনারা কি বলবেন, আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি আপনারা বলছেন যে হ্যাঁ এটা এটা সৌমিত্র বসুর কথা, উনি এই কথাগুলোই বলছেন, এই কথাগুলো ওর মনের কথা। আমরা অনেক সময় যেটা করি, আমাদের এই আধুনিক যে জীবন, বহুদিন ধরেই জীবন আমাদের শেখায় যে না, লোকটা যে কথাটা বলছে সেই কথাটাই তার মনের কথা নয়, বা যে ঘটনাটা ঘটছে
সেই ঘটনাটাই আসল ঘটনা নয়, এর ভেতরে 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 অন্য সমস্ত নানান রকমের খেলা আছে, নানান রকমের স্তর আছে। এই রকম করে যদি ভাবি তাহলে মনটা আর সরল থাকে না, মনটা কুটিল হয়ে যায়, জটিল হয়ে যায়। কিন্তু খুব উদার এবং সরল, উদার মানে এইটা এইটা মেনে নিতে হবে, এই সমস্তটাই আছে, এটাই সত্য, এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে আমাকে। না আমি মানি না, না কেন এটা হবে, কেন এরকম, এইরকম করে দেখা নয়, নিজেকে খুব মুক্ত করে রাখা। আমাদের অনেকের মধ্যেই তো আছে এইটা ঠিক না, এটা এইটা ন্যায়সম্মত। তুমি কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বলবার কে? ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে পথের ধারে একটি মেয়েকে দেখেছেন, সেই মেয়েটি বারাঙ্গনা, তাকে দেখে নমস্কার করেছে। তো বলছে যে আপনি এটা কি করলেন, ও তো বেশ্যা। ঠাকুর তোর কি রে, তোর কি? আমি ওর মধ্যে তাকে দেখেছি, আমি ওর মধ্যে মাকে দেখেছি, আমি পেন নাম করেছি। স্বামী বিবেকানন্দের এরকম গল্প তো আছে, বিদেশে তিনি ওইরকম একটি পাড়ার মধ্যে ঢুকে পড়েছিলেন, তো সেখানে গিয়ে মেয়েরা তাকে ঘিরে ধরেছে, তো স্বামীজি মা মা বলে তাদের সঙ্গে কথা বলেছেন, মেয়েগুলো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। মা বলে তাদের তো কেউ ডাকেনি কখনো, এই সম্মানটা তো তারা কখনো পায়নি। তো এইরকম নিজেকে যদি উদার না করা যায়, নিজেকে যদি মানুষকে তার সামাজিক, তার যে বাধ্যতার পরিচয়, সেই সামাজিক বাধ্যতার পরিচয়ের বাইরে যদি তাকে না দেখা যায়, তাহলে আমি কি করে এই জাগতিকতার এই যে বাধ্যতার যে পরিচয়, তার উপরের কোনো একজন কাউকে পাবো? ফলে যে কোনো গোঁড়ামি, যে কোনো বদ্ধতা, মানসিক বদ্ধতা, সেইটা খুব খারাপ, সেইটা শেষ পর্যন্ত আমাকে কোথাও পৌঁছে দেবে না। দুটো তিনটে কথা বলছেন ঠাকুর, আমি সেই কথাগুলো একটু বলি আপনাদের। বলছেন বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না, এটা একেবারে কোটি কথার এক কথা, লাখ কথার এক কথাও বলবো না, কোটি কথার এক কথা। কেন কোটি কথার এক কথা বলছি, বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। সৌমিত্র বসু কথামৃত শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? বলছেন বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। উদার কাকে বলে, সরল কাকে বলে, আমি আমার মতন করে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। বিষয় বুদ্ধি ব্যাপারটা কি? আমাকে রোজগার করতে হবে। কেন রোজগার করতে হবে? যে জাগতিক যে সুখ স্বাচ্ছন্দ্য, সেই সমস্তগুলো পাওয়ার জন্য আমাকে রোজগার করতে হবে। এই রোজগার করতে গিয়ে আমি দেখলাম যে পৃথিবীটা খুব সরল নয়। আমাকে যদি রোজগার করতে হয় তাহলে না আমাকে নানান রকমের কৌশল করতে হয়, আমায় নানান রকম বুদ্ধি খাটাতে হয়। আমি খুব সহজভাবে একজনকে বললাম যে আমাকে গ্রাসাচ্ছাদনের জন্য টাকা দিন, তিনি দেবেন না। তিনি বলবেন যে এইটা করে দাও, ওইটা করে দাও, সেইটা করে দাও। সেটা করবার জন্য আমাকে নানান রকম প্যাচ পয়জার করতে হবে। অর্থাৎ কোথাও একটা এই যে বিষয় বুদ্ধি যাকে বলে, বিষয় বাড়াবার জন্য যে বুদ্ধি, সেইটা কোথায় একটা আমার সরলতাকে নষ্ট করে দেয়। এইটা ফলে বিষয় বুদ্ধিটা যদি না যায়, আমি যদি এইটা মনে না করি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু এগুলো এগুলো সব ফালতু, এগুলো সব বাজি, এগুলো নিয়ে ভাববার দরকার নেই, আসলটা হচ্ছে ওইটা, এটা না হলে উদার হওয়া যায় না। আর একটা কথা বলছেন ঠাকুর গানের মধ্যে দিয়ে, বলছেন যে অমূল্য ধন পাবি রে মন হলে খাঁটি। মন যদি খাঁটি হয় তাহলে অমূল্য ধন পাওয়া যাবে। এই মনকে খাঁটি করতে হবে। কি করে করতে হবে? দুঃখের মধ্যে দিয়ে মানুষ একটা উপলব্ধি করে, শোকের মধ্যে দিয়ে, আঘাতের মধ্যে দিয়ে মানুষ নিজেকে উপলব্ধি করে, নিজের মনকে উপলব্ধি করে। এটা তো খুব পুরনো কথা যে আঘাত না পেলে মানুষ নিজেকেও চিনতে পারে না, চারপাশের জগৎটাকেও চিনতে পারে না। তো মনটাকে খাঁটি করবার উপায় হচ্ছে আঘাত পাওয়া এবং ওই জপ করা, নাম সংকীর্তন করা, সাধু সঙ্গ, এই সমস্তর মধ্যে দিয়ে মনটা আস্তে 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 খাঁটি হয়ে ওঠে। ঠাকুর কি বলছেন? বলছেন মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না।
ভেতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়, তাই কুমোর আগে মাটি পাট করে। আমরা যারা শহুরে মানুষ, আমরা ঠাকুরের এই কথাগুলো, এই উপমাগুলো, অসামান্য উপমা, কিন্তু ঠাকুর তো গ্রাম জীবনটা খুব ভালো চিনতেন। গ্রামের ছেলে, গ্রামের মধ্যে থেকে, গ্রামের নানান অভিজ্ঞতার মধ্যে থেকে বড় হয়ে উঠেছেন। তো মাটিটাকে পাট করতে হবে, ভেতরে বালি বা ঢিল থাকলে হাঁড়িটা হবে না, ফেটে যাবে। মাটিটাকে মাটি করে রাখতে হবে, ঠিকঠাক শুদ্ধ মাটি করে রাখতে হবে। ঠিক সেই রকম করে যদি তাকে পেতে হয়, মনটাকে শুদ্ধ করে রাখতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই হবে আপনাদের কথা, চিঠিপত্র। মৌসুমী ব্যানার্জি বেলগাছিয়া পাইকপাড়া থেকে চিঠি লিখেছেন, পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র বসু মহাশয়, প্রথমেই জানাই আপনাকেও বিগ এফএম এর সকল কলাকুশলীদের এবং শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আলাদা করে ধন্যবাদ জানাতেই হয় বিষয় নির্বাচনের জন্য, কারণ আমার চিঠি পাঠযোগ্য হয় না, তাই আর লিখবো না ঠিক করেছিলাম। যে বিষয় দিলেন তাতেই দু একটা কথা ওই মানুষটি সম্পর্কে বলার আন্তরিকভাবে চেষ্টা করব, তার প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। আমি ওকে ছোট দাদু বলতাম। এই ছোট দাদু একটি আরাম কেদারায় বসে নানান বই পড়তেন, আর আমার মতন বাড়ির ছোটদের কৌতূহলী প্রশ্নের জবাব দিতেন শান্ত ধীর গলায়। অগাধ পণ্ডিত মানুষ ছিলেন। আমার মাতামহ ডাক্তার শৈলেন্দ্রনাথ ভৌমিক, ওর ছোট ভাই অনিলনাথ ভৌমিক, তার কাছেই শুনেছিলাম গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ছোটবেলায় ছাত্র জীবনে পথে হেঁটে আইন অমান্য করার কাজে যোগ দিয়েছেন ইংরেজ শাসনের বিরুদ্ধে। আমি তাকে দেখেছিলাম মোটা সাদা কাপড়ের পাঞ্জাবি ও মোটা কাপড়ের ধুতি, সাদা খদ্দরের চাদর গায়ে। কত রকম সমাজের জন্য কাজ করতেন, কিন্তু কখনোই সামনে হাজির করার উদ্দেশ্য ছিল না। কলেজের অধ্যক্ষ পদ ও আরো নানা প্রাতিষ্ঠানিক সম্মানিত পদ থেকেও নিজেকে সরিয়ে এনে পোস্ট অফিসের পোস্টমাস্টার হয়েছেন স্বেচ্ছায়, কারণ বই পড়ার ও মানুষজনের জন্য কাজ করার সুযোগ পাবেন বেশি, সময় পাবেন। আমাদের সবার জন্যই পুজোর সময় জামা দিতেন। তার দেওয়া ফ্রক আমার এখনো মনে আছে, কারণ এত মোটা কাপড়ের, যা অন্য জামার থেকে আলাদা। সব ছোটদের ডাক দিয়ে মাঝে মাঝেই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য লাইন করে দাঁড় করাতেন। গান গাওয়ার পর সবাই পেতাম লজেন্স। আবার কখনো হরিবোল বলে তুলসীতলায় হরিণ লুট দিতেন। আমাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত বাতাসা তোলার, কে কটা পেলাম তাই ছিল আমাদের আনন্দ। বাড়ির সব ছোটদের জন্য 200 টাকা করে পোস্ট অফিসে রেখেছিলেন, বাকি নিজের সবকিছুই বিলিয়ে দিয়েছিলেন। সংসার কখনো করেননি। আমরা ছোটরাই ছিলাম সব, আর বই ছিল সবসময়ই সাথী। শেষের দিকে দেখেছিলাম বই পড়ার জন্য ঘাড় আর সোজা করতে পারতেন না। ডাক্তার মোটা বেল্ট দিয়েছিলেন ঘাড় বেঁধে রাখার জন্য। ওই অবস্থাতেই বই তার সাথেই থাকতো। আপনার কাছে লেখার মাধ্যমেই ছোট দাদুকে আমার শ্রদ্ধা নিবেদন করলাম। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এই রকম বিষয় চয়ন করবার জন্য। প্রণাম নেবেন, সবাই ভালো থাকবেন। পাঠযোগ্য হলে ভালো লাগবে। মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া পাইকপাড়া, কলকাতা 37। আমরাও আপনার ছোট দাদুকে প্রণাম জানাই। আসলে এই সমস্ত মানুষের কথা শুনতে শুনতে মনে হয় কোনো সন্ন্যাসীর কথা শুনছি। সন্ন্যাসী মানেই তাকে গেরুয়া কাপড় পরতে হবে, তার তো কোনো মানে নেই। এই মানুষেরা তো সন্ন্যাসীর জীবনই যাপন করেছেন। এই যে আমরা এরপর এই বাইরে দূরেতে সেলুলার জেলের কথা বলবো, সেই সেলুলার জেলে যারা বন্দী হয়েছেন, অকথ্য অত্যাচার সহ্য করেছেন, তারাও তো সকলে এইরকম সন্ন্যাসীর জীবন যাপন করতেই নেমেছিলেন দেশ ও মাতৃকার সাধনায়। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠিটা দেওয়ার জন্য মৌসুমী দেবী। এবারে গান, গানের পর বাইরে দূরে শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। হোক জীবনের সুর বদল। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম, এই যে দেশকে ভালোবেসে,
দেশের মানুষকে ভালোবেসে, দেশের ইতিহাসকে ভালোবেসে, ঐতিহ্যকে ভালোবেসে, এই ভালোবাসার দাম চোকাবার জন্য পরাধীন ভারতে কত মানুষকেই ভয়ঙ্কর, বিভৎস, নারকীয় সমস্ত অত্যাচার সহ্য করতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আমরা দেখব সেই সমস্ত ঘর, এক চিলতে ছোট্ট একটা বদ্ধ ঘর, চাবুকের ঘা থেকে সিগারেটের ছ্যাঁকা, কোনো অত্যাচার বাদ যেত না, কোনো অত্যাচার না। সমস্ত ধরনের নির্মম নিষ্ঠুর অত্যাচার করানো হতো, এবং সেগুলো করানো হতো ওখানকার যারা, এরকম অনেক আত্মজীবনী আছে, অসাধারণ সমস্ত জীবনী আছে যারা আন্দামানে থেকেছেন, সেলুলার জেলের অভিজ্ঞতার কথা বলেছেন। পড়তে পড়তে প্রায় শিউরে উঠতে হয়। ওই সমস্ত পাঠান যারা বন্দী, তাদের দিয়ে এদের ওপর অত্যাচার করা হতো। পাঠানরা ভয়ঙ্কর শক্তিশালী ছিল, বিরাট চেহারা তাদের, নির্মম ভাবে তারা আঘাত করত। বন্দীদের কি পরানো হতো, কি পোশাক পরতেন তারা? পোশাক পরতেন পাটের পোশাক, খড়খড়ে, খুব খড়খড়ে, এবং অনবরত সেই পোশাকের ঘষা লেগে লেগে বিপ্লবীদের সারা শরীরে ঘা হয়ে যেত, সারা শরীরে ঘা। তার উপর আন্দামান জেলের মধ্যে প্রচুর মশা ছিল, সেই মশা আটকাবার কোনো ব্যবস্থা সেই জেলখানার মধ্যে ছিল না। ফলে সেই মশার কামড়েও সমস্ত শরীরে ঘা হয়ে যেত। তার থেকে বাঁচবার কোনো রাস্তা ছিল না। কল্পনা করবার চেষ্টা করুন, খুব সামান্য জল দেওয়া হতো খাওয়ার জন্য, খুব সামান্য জল, এবং শৌচকর্মের জন্য সমুদ্রের নোনা জল। খুব খুব কম এবং খুব কুৎসিত খাবার দেওয়া হতো। মানে সমস্ত দিক থেকে এই লোকগুলোর ওপর অত্যাচার করা। জেলখানা বলতে আজকে বোঝায় সংশোধনাগার, তখনকার দিনে তো সংশোধনাগার ছিল না, তখন শাস্তি দেবার জন্যই জেলখানা। এবং কত নির্মম ভাবে শাস্তি দেওয়া যায়, এবং মোটামুটি ভাবে সভ্য পৃথিবীর থেকে দূরে, বাইরে, সমুদ্রের ওপারে একটা অগম জায়গা, সেইখানে এই শাস্তি দেওয়ার ব্যবস্থা। তেলের ঘানি টানানো হতো। তেলের ঘানি, আজকাল তো আর তেলের ঘানি এখনকার ছেলেপুলেরা দেখেনি, আমরা দেখেছি ছোটবেলায়, গ্রামের দিকে দেখেছি। কলুর বলদ বলে না, সে কলুর বলদ ঘানি, ওই একটা ডান্ডা তার পিঠের ওপর চাপিয়ে দেওয়া আছে, এবং সে ক্রমাগত একই জায়গায় ঘুরে যাচ্ছে, আর সেই ডান্ডার থেকে গিয়ে ওই যেখানে সর্ষেগুলো আছে সেইগুলো চাপ পড়ছে, এবং তার থেকে তেল বেরোচ্ছে। এটা বলদের পক্ষেও খুব কঠিন কাজ এবং খুব পরিশ্রমের কাজ। ভয়ঙ্কর ভারী একটা কাঠ ঘাড়ের ওপর চাপানো, এবং সেইটা ঘাড়ে নিয়ে ঘুরেই যাওয়া, ঘুরেই যাওয়া, ঘুরেই যাওয়া, ঘুরেই যাওয়া, সারাদিন ধরে ঘুরে যাওয়া। এইটা আমাদের পূজনীয় বিপ্লবীরা এইভাবে এইভাবে ঘানি টানতেন। শুনছেন সেলুলার জেলের কথা, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে ফিরে আসছি গানের পর। শরীর তো এতটা সহ্য করতে পারে না, ফলে আমাদের যে পূজনীয় বিপ্লবীরা, তারা খুব বেশি দিন বাঁচবেন এমনটা আশা করা যায় না। এই অত্যাচার যে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ধরুন কেউ মারা গেলেন জেলের মধ্যে, এইবারে তার সৎকারের কি ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেই। তার আত্মীয় স্বজনদের হাতে মৃতদেহ তুলে দেবার কোনো ব্যাপার নেই। ধরে নিয়ে চ্যাংদোলা করে সমুদ্রের জলে ফেলে দেওয়া হলো, ব্যাস, শেষ। তো এই অত্যাচারের বাইরে বহু বন্দীকে ফাঁসি দেওয়া হতো। এবং আগেই বলেছি আপনাদের যে বন্ধুরা যাতে নিজেদের মধ্যে কথা বলতে না পারেন, তার জন্য প্রত্যেককে আলাদা 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 ঘরে রাখা হতো। কিন্তু মানুষকে কি কোনোভাবে দমন করা যায়? শেষ পর্যন্ত এই বন্ধুরা দেওয়ালে টোকা মেরে মেরে কথা বলতেন, মানে সংকেতের কথা আর কি, সংকেতে কথা বলতেন, এই কায়দা বার করে নিয়েছিলেন। তো এরকম বহু বিপ্লবী, তাদের মধ্যে অনেকের নাম আমরা জানি, তারা এই নরকের কষ্ট সহ্য করেছেন, আমরণ অনশন করেছেন, এবং সেই অনশন ভাঙবার জন্য ব্রিটিশরা জোর করে তাদের গলায় নল ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তার ভেতর দিয়ে খাবার দিয়ে দিয়েছে। এই যে
অত্যাচার, এই অত্যাচারের দিশাহারা হয়ে কেউ কেউ সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু তাদের পক্ষেও তো বেঁচে ফিরে যাওয়া অসম্ভব ছিল, কেননা সমুদ্র পার হয়ে কি করে মূল ভূখণ্ডে যাবেন, আর যদি আবার এদিকের পাড়ে উঠে আসেন তাহলে তো ধরা পড়ে যাবেন। কিন্তু না, অনেকক্ষণ ধরে আপনাদের অত্যাচারের কথা বলেছি, এবারে একটু সেলুলার জেল দর্শন করি। সকালবেলা এইসব কথা শুনতে তো সত্যি সত্যি কারোর ভালো লাগে না। শুধু এইটুকু মনে রাখুন যে এর চেয়ে খারাপ, এর চেয়ে বিভৎস, এর চেয়ে নারকীয় জেলখানা সম্ভবত পৃথিবীতে আর ছিল না। যাই হোক, এবার তাহলে আমরা সেলুলার জেল দর্শন করতে যাই। না, আজকের যে সেলুলার জেল সে অনেক বেশি সাজানো গোছানো, টুরিস্ট স্পট, আকর্ষণ করবার মতন। অন্তত সেখানে যাবার যে রাস্তা, সে সমস্তগুলো খুব সুন্দর, তার ভেতরে হাঁটা চলা করবার যে রাস্তা, সেগুলো খুব সুন্দর। এবং তাকে দেখে সেদিনের সেই ভয়ঙ্কর যে চেহারা, আপনি যদি জেলখানাটা দেখেন সেটা অনুমান করতে আপনার অসুবিধা হবে না। বলবো আপনাদের কি করে সেলুলার জেলে যাবেন, কিন্তু আজকে নয়, আজকে আর সময় নেই। আজকের মতো শেষ করি শরণাগত। আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শোনাবো সেলুলার জেলের কাহিনী। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার পাল্টে গেছে কিছুদিনের জন্য। একটা তো শরণাগত সৌমিত্র পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা সেখানে চিঠি লিখতে পারেন, আগে অতি অবশ্যই SG লিখবেন। আর একটা নম্বর বলি আপনাদের, 9123615431। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, SG গোড়ায় লিখে, ফোন করবেন না। এবারে তাহলে কবিতা। জীবন মরণের বাজায় খঞ্জনী নাচিয়া ফাল্গুন গাহিছে, অধীরা হলো ধরা মাটির বন্দিনী বাতাসে উড়ে যেতে চাহিছে। আজকে আলো ছায়া করিছে কোলাকুলি, আজকে এক দোলে দুজনে দোলাদুলি, শুকানো পাতা আর মুকুলে। আজিকে শিরিষের মুখর উপবনে জড়িত পাশাপাশি নূতনে পুরাতনে, চিকন শ্যামলের দুকুলে। বিরহে টানে মিড় মিলন বিনা তারে, সুখের বুকে বাজে বেদনা। কপত কাকলিতে করুণা সঞ্চারে, কানন দেবী হলো বিমনা। আমারও প্রাণে বুঝি বহেছে ওই হাওয়া, কিছু বা কাছে আসা, কিছু বা চলে যাওয়া, কিছু বা সরি, কিছু পাশরি। যে আছে যে বা নাই, আজিকে দোহে মিলি, আমার ভাবনাতে ভ্রমিছে নিরিবিলি, বাজায় ফাগুনের বাঁশরি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।